ডক্টর ইউনূস, তিনি শান্তিতে নোবেল বিজয়ী। ঈদের আগে তিনি ভাষণে বললেন, বক্তৃতায় বললেন জাতির উদ্দেশ্যে যে তিনি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। কোন বিবেচনায় 5ই আগস্টের মতো দিনে আর তারা ঢাকা ত্যাগ করে? তারা যদি কক্সবাজার না গিয়ে তারা যদি মুন্সিগঞ্জেও যাইতো। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। জামাত যেমন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছে 1971 সালে, আমরা কি সেই আইনের শাসনে বাংলাদেশকে পেয়েছি? ডিজিএফআই থেকে ফোন আসে না, কোনো ধমক আসে না, অনেক কিছু আসে না। তাই এখন ডিজিএফআই এর ভয় নাই, এখন ভয় আছে মবের ভয়। শুধু মানুষ বদল করে তো দিলে হবে না, মানুষ তো বদল করে দিলে আপনার খাসলাত বদল করতে হবে, চরিত্র বদল করতে হবে। সে খাসলাত তো আর আমাদের বদল হয় নাই। মব নিয়ন্ত্রণে এই সরকার পুরোপুরি ব্যর্থ। যে এই হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, এই সব কিছুর পিছে কিন্তু হচ্ছে এই ধরনের দায়িত্বহীন বক্তব্য কিন্তু দায়ী। 60-এর দশকের আওয়ামী লীগ, 71-এর আওয়ামী লীগ আর 24-এর আওয়ামী লীগ, পার্থক্য আছে না? দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার সমসাময়িক আলোচনায়। আজকের এই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল। রুবেল ভাই, আমাদের আজকের এই আলোচনায় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ নয়ন ভাই, ভালো আছি। আপনাকে এবং আপনার মাধ্যমে দৈনিক আমার বাংলার সকল দর্শক, সকল পাঠক সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। রুবেল ভাই, আমি আসলে একটি বিষয়, দর্শকরা শুনছেন, আপনাকে দেখছেন এবং আপনার আলোচনা শুনবেন। আমি যদি প্রথম একটি প্রশ্ন দিয়ে শুরু করি আমাদের আজকের এই আলোচনা, সেটা হলো বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং বিভিন্ন রাজনীতির অঙ্গ সংগঠনের একটা বিশাল দাপট রয়েছে। বাংলাদেশের বাম দল একসময় যে প্রভাব ছিল বা একসময় যে দাপট ছিল, সেই দাপটের দিকে কি এখন আছে? আমি যদি একটু ছোট্ট করে প্রশ্নটা করি, জনমনে আস্থা অর্জন করতে কি ব্যর্থ বাম দল? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে প্রশ্নটি অনেকটা একটু তেতা প্রশ্ন আর কি, একটু কঠিন এবং একটু তিক্ত প্রশ্ন আর কি। তারপরে তিক্ততা থেকেই শুরু হচ্ছে আলোচনার জায়গায়। প্রথম কথা কি, রাজনীতির যে দাপুটে ভাব, ঠিক আছে, যখন আজকে হচ্ছে দেশে কিসের দাপট চলছে? দেশে মবের দাপট চলছে, ঠিক আছে। সেই মবের দাপটের ক্ষেত্রে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি বা বামপন্থীরা কি সেরকম দাবড়ে বেড়াতে পারছে? না, সেরকম মব দিয়ে দাবড়ে বেড়াতে পারছে না সিপিবি বা বামপন্থীরা। ফলে দাপট বা প্রভাবের যে বিষয়টি, সেটা নানাভাবে মানুষ দেখতে পারে। তবে একটি বিষয় আমাদের হলো বুঝতেই হবে বা মানতেই হবে, সেটা হচ্ছে যে সময়ের প্রেক্ষিতে সারা পৃথিবীর যে আন্তর্জাতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে হচ্ছে একদা আপনার হচ্ছে যে 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের যে তৈয়ারের ক্ষেত্রে যে বামপন্থীদের ভূমিকা, তারপর হলো 54-এর যুক্তফ্রন্ট, সেটা তৈরিতে বামপন্থীদের যে ভূমিকা, তারপর হচ্ছে 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন, বিভিন্ন সময় গণতন্ত্রের যে আন্দোলন, সেই ভূমিকা, এবং 24-এর যে হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের যে ভূমিকা, সেটার মধ্যে কম বেশ আছে। সেটার মধ্যে কম বেশ আছে, নানান রকম ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বিষয় রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারি, বিশ্বাস করতে পারি যে আসলে আমরা এখনো হচ্ছে গিয়ে মানুষের মাঝে আছি, মানুষ আমাদের সাথেই আছে। আপনি যেমনটা সুন্দর করে আপনি উত্তরগুলো দিলেন যে তরুণদের ভূমিকা, বামদের ভূমিকা, 69-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান এবং 52-এর ভাষা আন্দোলনের বললেন, কিন্তু তরুণরা কিন্তু বাম দলকে সেভাবে আসলে বরণ করে নেয়নি। বিভিন্ন দলে যেভাবে তরুণদের আমরা দেখতে পাচ্ছি, দলে দলে তারা যোগদান করছেন, সেই ক্ষেত্রে যদি একটু বলতেন, আসলে তরুণদের কাছেও কি বাম দল আসলে পেছনে আছে কিনা, পিছিয়ে আছে? আসলে এই পছন্দ করবার ক্ষেত্রে একটা ইভেন প্লেইং ফিল্ডের প্রয়োজন ছিল। আচ্ছা, প্রথমত দেখেন, গত 15 বছরে সেই ইভেন প্লেইং ফিল্ড বাংলাদেশে ছিল না, ঠিক আছে। বাংলাদেশের মিডিয়া বলেন, সর্বত্র বলেন, খালি একটা জিনিস, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এটা ছাড়া, এবং তারা ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বলেন আর বা সমস্ত কিছুকে বলেন যে এমনভাবে তাদের আওয়ামী ন্যারেশনে নিয়ে গেছিলেন যে আর কারো কোনো অস্তিত্ব নাই,
ঠিক আছে, আর কারো কোনো অস্তিত্ব নাই। তো সেই ক্ষেত্রে তরুণদের কাছ থেকে তো হচ্ছে আমরা একরকম হচ্ছে কি বলা যায় যে সেই সুযোগই আমাদের হচ্ছে ছিল না যে তাদের কাছে এক্সপোজ হয়ে যাওয়ার বিষয়। আরেকটি জিনিস দেখবেন যে বাংলাদেশের রাজনীতি, এটা শুধুমাত্র 15 বছর কথা বলবো না, বলা যায় বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার কয়েক বছরের মধ্যে এমন জায়গায় চলে এসছে যে এই রাজনীতিতে হচ্ছে গিয়ে কতগুলো জিনিস ফ্যাক্টর, তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে হলো টাকা, ঠিক আছে, কালো টাকা। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র। তো তারা এমন একটা পরিবেশ তৈরি করেছে, রাজনীতিকে এমন একটা পচা এবং গলা জায়গায় পৌঁছে দিয়েছে যে সেই পচা এবং গলা জায়গায় যে রাজনীতিতে আসলে যারা রাজনীতিবিদ তারাই কোণঠাসা হয়ে পড়ছিল আর কি। দেখেন আপনি বিভিন্ন রাজনীতি, এই যে আগামী তো নির্বাচন হবে, সেখানেও দেখবেন যে আসলে নমিনেশন কারা পাচ্ছে আর কি, যারা হচ্ছে নীতিনিষ্ঠ রাজনীতি করার চেষ্টা করছেন, সেটা বামপন্থীও বাদ দেন, ইভেন কি বিএনপির মধ্যেও বলা যায় যে লোকটি হচ্ছে সবচেয়ে সৎ, জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করেনি, সীমিত আয়ের একটি হচ্ছে গিয়ে মানুষ, হ্যাঁ, তার শিক্ষার অভাব নাই, কিন্তু তার একটা জিনিসের অভাব আছে, তার হচ্ছে খরচ করবার মধ্যে হচ্ছে গিয়ে মানে অপ্রদর্শিত আয় নাই তার, ঠিক আছে। ফলশ্রুতিতে সে হচ্ছে গিয়ে রাজনীতিতে একটা দাপুটে ভাব সে বিএনপির মধ্যে নিতে পারবে না। তাহলে বাম দল, তেমনি বাম দলের ক্ষেত্রেও যে বিষয়টা রয়েছে যে হলো আপনার এক হলো কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে দেশি এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের বিষয় রয়েছে, এবং সামগ্রিকভাবে দেশে যে রাজনৈতিক সাংস্কৃতিক যে হচ্ছে গিয়ে বিকৃতি সাধিত হয়েছে এবং যে বিরাজনীতিকরণ ঘটেছে, ফলশ্রুতিতে সেই জায়গায় তরুণ সমাজের মাঝখানে বলা যায় হচ্ছে গিয়ে আমরা অনেকখানি আমাদেরকে তরুণের চোখে যাতে না পড়ি, ফলে আমাদেরকে দৃশ্যপট থেকেই হচ্ছে গিয়ে আড়াল করবার প্রক্রিয়া ছিল, প্রচেষ্টা ছিল, তারপর তো আমরা লড়ছি। কারা ষড়যন্ত্র করছে যে আসলে বাম দলের যে সাম্যবাদী যে আদর্শ, সেই আদর্শ আসলে তরুণদের মাঝে যাতে ছড়িয়ে না যায়, এক্ষেত্রে আপনাদের দলের মানে কারা আসলে বাম আদর্শ যাদের জন্য হুমকি, আচ্ছা, ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট দল না। এটাকে শুধুমাত্র যদি আপনি আওয়ামী লীগের কথা বলেন বা শুধুমাত্র জামাত ইসলামের কথা বলেন তাইলে হবে না, কিন্তু সেটা হচ্ছে এটা একটা শ্রেণীর লড়াই, আচ্ছা, একটা শ্রেণীর লড়াই। তো সেই শ্রেণীর হচ্ছে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা শাসক শ্রেণীর রাজনৈতিক দল রয়েছে, তাদের ভূমিকা রয়েছে, শাসক শ্রেণীর ভূমিকা রয়েছে, এবং শাসক শ্রেণীর নানান প্রতিষ্ঠান রয়েছে, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানগুলোর একটা সম্মিলিত ভূমিকা রয়েছে যে বাম আদর্শকে সাবসাইড করতে হবে, মার্জিনালাইজ করতে হবে, মিনিমালাইজ করতে হবে। কারণ আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি বাংলাদেশের সাম্যবাদ কায়েম করবেন, আপনি চ্যালেঞ্জ করছেন বাংলাদেশে আপনি শ্রেণীহীন সমাজ বা একটা বৈষম্যহীন সমাজ তৈরি করবেন। আর বৈষম্যহীন সমাজ যদি তৈরি হয়ে যায়, তাহলে এই বৈষম্যের সুযোগে যারা হচ্ছে গিয়ে ধনকুবের হতে হয়, ধনকুবের হয়ে রয়েছে, যারা যুগের পর যুগ ধরে মানুষকে শোষণ করছে, ঠিক আছে, তাদের সেই শোষণের কাঠামোটি তো ভেঙে যাবে। আচ্ছা, তো আপনার শোষণের কাঠামো যারা ভেঙে ফেলবে, ঠিক আছে, আপনি জানেন নিশ্চিতভাবে, এবং আপনার হাতে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, ঠিক আছে, আপনি সেই ক্ষমতা দিয়ে তো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার যে মূল শত্রু, ঠিক আছে, সেই মূল শত্রুর যে আদর্শ, সেই আদর্শ যাতে হচ্ছে প্রচারিত না হতে পারে, সেই আদর্শ যাতে হচ্ছে গিয়ে তরুণ সমাজ তার আদর্শ থেকে, ইভেন কি শ্রমিক নিজেই তার আদর্শকে বুঝতে পারছে না, কৃষক তার মূল সমস্যাকে বুঝতে পারছে না, ফলে শ্রমিক কৃষকের মূল সমস্যা না বুঝে তারা ওই আওয়ামী লীগ বিএনপির লড়াইয়ের মধ্যে সময়টা কাটায় ফেলুক। আপনার এই আলোচনা থেকে একটু যোগ করি, সেটা হলো আপনি তো ষড়যন্ত্রকারী, বিভিন্ন দলে যারা আসলে পেশি শক্তি, কালো টাকার অধিকারী, প্রভাবশালী, তারা হয়তো আপনাদের এই আদর্শ কিংবা বাম দলের একটা শত্রু। আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা দলীয়ভাবে, যদি যেহেতু আপনি কেন্দ্রীয় একটি দায়িত্বে রয়েছেন, আপনাদের কোন ক্ষেত্রে ব্যর্থ, যে সাম্যবাদী আদর্শটা আপামর জনতা এখনো কি উপলব্ধি করতে পারছে কিনা আপনাদের দলীয়? যেই ধন্যবাদ। বামপন্থীরা বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, সে তারা আত্মসমালোচনা করতে কখনোই কুণ্ঠাবোধ করেনি আর কি। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি এই জায়গায় মনে করি আমাদের প্রথম যদি কোনো ব্যর্থতা থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থতা, সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারিনি এই ভূখণ্ডে। যদি কমিউনিস্টরা, যদি বামপন্থীরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যভাবে লেখা হতো। বিশেষ করে 60-এর দশকে, 1965 সালের দিকে, সেই 60-এর দশকে সেই সময়ের কথা যদি চিন্তা করুন, তখন হচ্ছে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, আন্ডারগ্রাউন্ড,
সেই 47-এর পর থেকে কমিউনিস্ট পার্টির উপর নিপীড়ন হয়েছে। পাকিস্তানের প্রত্যেকটি জেল ভরা ছিল কমিউনিস্টদের দিয়ে। কমিউনিস্টদেরকে বলা হতো, পাকিস্তানের জেলকে বলা হতো কমিউনিস্টদের বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো এত, এবং সেখানে ছাত্র ইউনিয়নের বিশাল প্রভাব বলা হয়েছিল সেই 60-এর দশকে। এবং এরকম, এবং কৃষক সংগঠন বলেন, কৃষক সভার কথা বলেন, কৃষক সমিতির কথা বলেন, শ্রমিক সংগঠনের কথা বলেন, সমস্ত আন্দোলনে হচ্ছে যখন বামপন্থীদের নেতৃত্ব হচ্ছে, ঠিক সেই সময় চীন, রাশিয়া ইত্যাদি প্রসঙ্গ নিয়ে এই যে কমিউনিস্টদের বিভক্তি, এবং তারপরেও কমিউনিস্টরা নানাভাবে ভেঙেছে এবং নানাভাবে তারা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারেনি। ফলে সেই জাতীয় নেতা হিসাবে, জাতীয় নেতৃত্বে হচ্ছে গিয়ে কমিউনিস্টরা এগিয়ে আসতে তাদের হচ্ছে গিয়ে অনেক কঠিন পথ, পিছিল পথ এখনো পাড়ি হচ্ছে আর কি। আমাদের মূল সমস্যার জায়গায় অন্যতম সমস্যা হচ্ছে আমাদের একটি ঐক্যবদ্ধ বামপন্থীদের ঐক্যবদ্ধ জায়গা বামপন্থী তৈরি করতে দেরি করছে। ঐক্যবদ্ধের ক্ষেত্রে আপনি যেমনটা আহ্বান করলেন, আমরা যদি বলি অন্যান্য দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এবং অনেকে কিন্তু বিশ্বাসও করে। বিশেষ করে আমি যদি বলি জামায়াত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন, ইসলামী দলগুলো, তারাও কিন্তু তাদের কর্মী বাহিনীর দিকে, নেতা কর্মীদেরকে এতটুকু আস্থা অর্জন করতে তারা হয়তো কিছুটা সক্ষম হয়েছে যে তারা ক্ষমতায় যাবে। বিএনপি, আওয়ামী লীগও কিন্তু জনগণকে বোঝাতে পারছে, তাদের নেতা কর্মীদেরকে আশ্বস্ত করতে পারছে যে তারা ক্ষমতায় যাবে। বাম দল আসলে সেই আশ্বস্ত কি করতে পারছে দেশের মানুষকে কিংবা নেতা কর্মীদেরকে? আদৌ কি তারা ক্ষমতায় যাবে, নাকি ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু তো ক্ষমতা, যদি আমি বলি এই ব্যাপারে কিভাবে বলবেন আসলে? এখানে আমি প্রশ্নটা দুটো দিক আছে। আর প্রশ্নটা শুরু হয়েছিল যে বামপন্থীরা বা কমিউনিস্টরা কি স্বপ্ন দেখে যে তারা ক্ষমতা যাবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষমতা যাওয়ার ইয়াটা তৈরি করতে সে উদ্যোগী নিচ্ছে কিনা। তো প্রথম কথা যেটা বলি যে আমি ব্যক্তিগতভাবে আমি একজন কমিউনিস্ট হিসেবে আমি 1 মিনিটও কমিউনিস্ট থাকতাম না যদি আমি বিশ্বাস হারাতাম যে হচ্ছে বাংলাদেশে সমাজ বিপ্লব ঘটবে না। যদি আমি বিশ্বাস হারাতাম যে বাংলাদেশে সমাজ বিপ্লবের ঘটা অসম্ভব, তাহলে আমি আর 1 মিনিটও কমিউনিস্ট থাকতাম না। আমি এখনও কমিউনিস্ট আছি, কারণ এখন আমি ভালো করে বুঝি, আমার মস্তিষ্ক দিয়ে বুঝি, আমি যেটুকু প্রজ্ঞা লাভ করতে পেরেছি, আমার সমস্ত প্রজ্ঞা দিয়ে আমি বুঝি যে এই বাংলাদেশে এই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে একদিন সমাজ বিপ্লব হবে, একদিন সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাবো। এবং সেই স্বপ্ন, কমিউনিস্টদের স্বপ্ন কিন্তু অলীক স্বপ্ন হয় না, সেই স্বপ্নের কিন্তু শেকড় মাটিতে গাঁথা থাকে। আমরা কোন শেকড়ের উপর দাঁড়িয়ে ভাবছি, কোন মাটির উপর, কোন পাটাতনের উপর দাঁড়িয়ে ভাবছি যে একদিন বাংলাদেশের এই সমাজ বিপ্লব ঘটবে? বাংলাদেশের যে সমাজ বিপ্লব ঘটা সম্ভব তার একটি হালকা উদাহরণ হলো আমরা দেখেছি 24-এর এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে বিরাট পরাক্রমশালী, কোনো হিসাব আর নিকাশ নেই যে এত পরাক্রমশালী শক্তি, যার সাথে আর্মি আছে, যার সাথে সমস্ত হচ্ছে গিয়ে ধনিক শ্রেণী আছে, সবাই আছে, আন্তর্জাতিক আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এই শেখ হাসিনা সরকারের পতন কিভাবে ঘটবে কেউ হিসাব নিকাশ করে পারে না, কেউ কোনো দল খুঁজে পায় না কারা তাকে পতন ঘটাবে। কিন্তু সেই পতন তো ঘটেছে, সেই পতন ঘটেছে, ঠিক আছে। কেউ প্রেডিক্ট করতে পারে নাই, সেই সময় অনেক বুদ্ধিজীবীরা প্রেডিক্ট করতে পারে নাই, কোনো প্রচার মাধ্যম প্রেডিক্ট করতে পারে নাই, কিন্তু ঘটনাটা ঘটেছে। ফলে ঘটনা সম্ভব। ফলে আমরা মনে করি, আর একটা জিনিস মনে করতে হবে, কমিউনিস্টরা ঠিক যে পাওয়ার, আওয়ামী লীগ বা বিএনপি বা আজকের এনসিপি, তারা পাওয়ার বলতে যা বলে, যে পাওয়ারের যে পলিটিক্স করে বা পাওয়ারের যে প্র্যাকটিস করেন, আমরা ঠিক সেই পাওয়ারে কিন্তু যেতে চাই না, মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে গিয়ে অবশ্যই পাওয়ারে যেতে চাই, অবশ্যই বাম গণতান্ত্রিক শক্তির সরকার আমরা গড়তে চাই, কিন্তু সেটা বাম গণতান্ত্রিক শক্তির সরকার হতে হবে, শুধু নাম কাওয়াস্ত বামপন্থীদের সরকার নয়, সেটা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সরকার হতে হবে, মানুষের সরকার। এই যখন মানুষের সরকার আমরা গড়ে তুলব, তখন আমরা সত্যিকার অর্থে কিন্তু এই যে বর্তমান যে কায়েমিং একটা গোষ্ঠী আছে, সেটা দল বদল হয়েছে, হ্যাঁ, আওয়ামী লীগের বদল হয়েছে, কিন্তু এই রাষ্ট্রের চরিত্রের বদল হয় না। ফলে আমরা এই রাষ্ট্রের চরিত্রটাকে বদল করতে চাই, আমরা এই ব্যবস্থাটাকে বদল করতে চাই। ফলে আমাদের বিষয়টা আরেকটা আরও বিপুল। ফলে আমরা শুধুমাত্র নানা রকম আপোষ করে
ক্ষমতায় যাওয়া যায়, জনগণকে ভুল বুঝিয়েও ক্ষমতায় যাওয়া যায়, কিন্তু সেইভাবে ভুল বুঝিয়ে ক্ষমতায় গেলে আমাদের যে মূল লক্ষ্য, মূল যে মকসুদে মঞ্জিল, সেখানে আমরা সেই সমাজতন্ত্র, সেই সাম্যবাদ, বা সেটাকে সহজভাবে বললে যে হচ্ছে বৈষম্যহীন যে সমাজ, সেই সমাজে আমরা আসলে যেতে পারবো না। ফলে আমাদের প্রস্তুতিটা অনেক ব্যাপক নিতে হচ্ছে এবং লড়াইটাও আমাদের অনেক কঠিন এবং জটিল। রুবেল ভাই, অনেক সুন্দরভাবে আসলে আপনি উত্তর দিয়েছেন, এবং আমি যদি আপনি শুরু থেকে আসলে 24-এর গণ অভ্যুত্থানের কথা বলেছেন এবং এই প্রশ্নের মাধ্যমে আপনার উত্তরে বামদের ভূমিকাগুলো বলেছেন। বিভিন্ন দল দাবি করে 24-এর গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে, তাদের এতজন লোক শহীদ হয়েছে বা অংশগ্রহণ করেছে। বামদের ভূমিকা কি ছিল? আসলে কি তারা কি নীরব ছিল, নাকি তারা অংশগ্রহণ করেছে কিন্তু দলীয়ভাবে আসলে কোনো প্ল্যাটফর্মে তারা পরিচয় দেয়নি? একমাত্র বামপন্থীরাই নিজের ব্যানার নিয়ে শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে এই আন্দোলনের সময়। ঠিক আছে, আপনি 26শে জুলাই খুঁজে দেখুন, আপনি 3রা আগস্টে দেখুন, একদম তার ব্যানার নিয়ে বামপন্থীরা, কমিউনিস্ট পার্টি তার ব্যানার নিয়ে পুরো পল্টনে দাঁড়িয়ে তারা দাবি করছে এই ছাত্র হত্যার কারণে, এই দেশে হচ্ছে এই নিপীড়ন নির্যাতনের মানে প্রতিবাদে এই সরকারের ব্যর্থতায় এই সরকারকে পদত্যাগ করতে হবে। এবং দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ বলে হচ্ছে ছাত্র ইউনিয়ন বলেন, যুব ইউনিয়ন বলেন, কমিউনিস্ট পার্টির অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনগুলো বলেন, এবং কমিউনিস্ট পার্টির যে জোট, বাম গণতান্ত্রিক জোট, তার ব্যানারে বলেন। এবং সেই সময় আরও বড় একটা বলয় তৈরি হয়েছে, শুধু বাম গণতান্ত্রিক জোট না, বাম গণতান্ত্রিক জোট, সেটার সাথে ফ্যাসিবাদ বিরোধী বাম জোট, সেটার সাথে বাংলাদেশ জাসদ। ঠিক আছে, আমরা সবাই মিলে কিন্তু হচ্ছে গিয়ে আরও বড় প্ল্যাটফর্ম নিয়ে যার আমাদের দলীয় নিয়ে অংশগ্রহণ করেছি। এবং সেই কারণেই আমাদের ছাত্রকর্মী, আমাদের এই ঢাকা শহরের আমার কর্মী হচ্ছে গিয়ে মাহমুদুল হাসান রিজভী, আমাদের ঢাকা মহানগর উত্তরা শাখার নেতা, তিনি তো হচ্ছে সেই আপনার হচ্ছে গিয়ে 18 জুলাই তাকে জীবন দান করতে হয়েছিল। আমাদের ছাত্র ইউনিয়নের সদ্য সাবেক নেতা মানিকগঞ্জের রফিক, তাকেও হচ্ছে গিয়ে সেও শহীদ হয়েছে মানিকগঞ্জে। আমাদের হচ্ছে পার্টির অন্যতম নেতা, সিরাজগঞ্জ জেলার নেতা, রায়পুরের হচ্ছে প্রদীপ কুমার ভৌমিক, আমাদের খেতমজুর সমিতির সিরাজগঞ্জের নেতা, কমিউনিস্ট পার্টির নেতা প্রদীপ কুমার ভৌমিককে তো নির্মমভাবে জীবন দান করতে হয়েছে এই জুলাই অভ্যুত্থানে। আমাদের একতার কর্মী ছিলেন, আমাদের পার্টির ঘনিষ্ঠ পত্রিকা সাপ্তাহিক একতা, আমাদের মুখপত্র, সেইটার হচ্ছে গিয়ে কর্মী আতিক, তাকে তো সেই যাত্রার বাড়িতে জীবন দান করতে হয়েছে 5ই আগস্ট। ফলে এই অভ্যুত্থানে কমিউনিস্টদের রক্ত রয়েছে, বামপন্থীদের রক্ত রয়েছে, এবং ছাত্র ফেডারেশনের কর্মী হচ্ছে আপনার হচ্ছে শাকিল, তাকে জীবন দান করতে হয়েছে মিরপুর 10 নম্বরে। আরও অনেক জায়গায় হচ্ছে বামপন্থীদের, আমাদের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট যে মাহির শাহরিয়ার রেজা, তাকে এই আন্দোলনের মধ্যে 2বার তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং 5ই আগস্ট তাকে তুলে নিয়ে যাওয়া হলো ডিবি অফিসে। সে ছিল এই অভ্যুত্থানের পরে সে ডিবি অফিস থেকে বেরিয়ে এসেছে। আর সে তো প্রথম হচ্ছে হরতাল, কারফিউ ভেঙে রাতের বেলায় মিছিল করবার মধ্যে দিয়ে, ঠিক আছে, তাকে তো 29শে জুলাই তাকে হচ্ছে গিয়ে প্রথমে তাকে আওয়ামী লীগ যুবলীগ হচ্ছে তাকে কিডন্যাপ করে তাদের ওয়ার্ড কাউন্সিলের অফিসে নিয়ে যায়, তারপর সেখান থেকে রমনা থানার পুলিশ এসে রমনা থানায় তাকে গ্রেপ্তার দেখায় আর কি। তো এরকম ছাত্র ইউনিয়নের নেতারা হচ্ছে গিয়ে অ্যারেস্ট হয়েছে, সারা দেশে অ্যারেস্ট হয়েছে। চট্টগ্রামে প্রথম অ্যারেস্ট হয়েছে ছাত্র ইউনিয়নের নেতারা, ঠাকুরগাঁয়ে অ্যারেস্ট হয়েছে। ফলে বামপন্থীদের ভূমিকা, আমাদের যতটুকু শক্তি, আমাদের যত সামর্থ্য, আমাদের অবস্থান থেকে, আমরা আমাদের সক্রিয় অবস্থান থেকে কিন্তু আন্দোলনে ভূমিকা রেখেছেন। যেমনটা বললেন যে এই যে বামদের এতটা অবদান, রক্ত দিয়েছে 24-এর গণ অভ্যুত্থানে, আমরা যদি যারা সমালোচক, বিশেষ করে যারা বামদের সমালোচনা করে, আমি যদি পিনাকির কথা বলি, পিনাকি দার কথা বলি, যে সেখানে আসলে বলেছেন যে এখনকার যে সময়টা, যে প্রেক্ষাপট, আমি যদি ঢাকা টিএসসির শিবিরের জুলাই নিয়ে তারা যে ছবি প্রদর্শন কথা বলি, বামদের এবং শিবিরদের একটা মোটামুটি মুখোমুখি অবস্থানে ছিলেন ছবি প্রদর্শনকে কেন্দ্র করে। পিনাকি ভট্টাচার্য দাদা, আসলে আমি তাকে দাদা হিসেবে সম্বোধন করলাম, তিনি বলেছেন যে আসলে বামদের এখন প্রধান ভূমিকা হলো আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। এই যে এই বিষয়টা, এইটার জবাবটা আপনি কিভাবে দেবেন? ধন্যবাদ, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। এই মুহূর্তে মানে হচ্ছে সবচেয়ে পপুলিস্ট সামাজিক মাধ্যমে এই ক্যারেক্টার যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমরা দেশের বাইরে বসে খুব নিরাপদ
বলয়ে বসে, ঠিক আছে, এবং তিনি অনেক দিন ধরে নিরাপদ। যখন দেশের মানুষ, আমরা যখন জেল খাটছিলাম, যখন আমার বাড়িতে পুলিশ মানে 2021 সালে নভেম্বরে রোড ব্লক করে শত শত পুলিশ নিয়ে এসে যখন হচ্ছে আমাকে তুলে নিয়ে গেল, যখন আমরা হচ্ছে আমাদের আরও কমরেডরা যখন মার খাচ্ছে আওয়ামী লীগের এই অত্যাচারের মধ্য দিয়ে, তখন তিনি খুব নিরাপদ বলের মধ্য দিয়ে তিনি হচ্ছে গিয়ে প্যারিসে বসে বসে হচ্ছে গিয়ে নানান রকম কন্টেন্ট তৈরি করছেন এবং অনেক বাহবা পাচ্ছেন, হাততালি পাচ্ছেন। তো তার এই সফলতা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা আবির্ভূত হচ্ছি, মুগ্ধ হচ্ছি তার সফলতা। কিন্তু নিরাপদ বলে বসে তিনি এই মুহূর্তে যা যা বলছেন, যা যা করছেন, আমি তাতে মনে করি তার এই কন্টেন্টগুলো, তার এই বক্তব্যগুলোই, তার এই উস্কানিগুলোই কিন্তু আওয়ামী লীগের জমিন বাংলাদেশে শক্তিশালী করছে। আওয়ামী লীগের জমিনকে শক্তিশালী করে দিচ্ছেন কিন্তু তিনি প্যারিসে বসে। একের পর এক ভুল ঘটনা, একের পর এক ভুলের দিকে কিন্তু হচ্ছে তিনি ছাত্র জনতা বা মানুষকে প্রলুব্ধ করছেন। এবং এই ভুলগুলোই কিন্তু আস্তে আস্তে জমে 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 এমন এক পরিপ্রেক্ষিত তৈরি হবে, সেদিন হচ্ছে কি তারই এই কন্টেন্টে ইয়া করা। আমি বলবো তিনি ভুল করছেন না, তিনি হয়তো হচ্ছে কোনো একটা ষড়যন্ত্রের অংশ, যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে, ঠিক আছে, বাংলাদেশকে আবারও 24-এর পূর্ববর্তী অবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যাবেন। ফলে তিনি হচ্ছে গিয়ে এই জায়গায় আমাদের সবাইকেই হচ্ছে এক ধরনের ভ্রান্তি জালে আমাদেরকে আক্রান্ত করছেন। এবং আমি বলি যে এই মুহূর্তে আমি বলতে চাই যে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে, ঠিক আছে, আমাকে যদি কেউ আওয়ামী লীগের দোসর বলে, ঠিক আছে, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে যারা 71 সালে লাখো লাখো মানুষকে হত্যা করলো, লাখো নারীকে ধর্ষণ করলো, ঠিক আছে, সেইটার বিরুদ্ধে যদি অবস্থান করি, তাদের বিরুদ্ধে, সে 71-এ ঘাতকদের দালাল যারা ছিলেন, যারা দোসর ছিলেন, সে 71-এ খুনিদের দোসরদের বিরুদ্ধে যদি কথা বললে আমাকে কেউ যদি হচ্ছে গিয়ে আওয়ামী লীগ ট্যাগ দেয়, তাতে হচ্ছে গিয়ে আমাদের কিছুই যায় আসে না। যেমনিভাবে আমরা 24-এ গণঅভ্যুত্থানের আগে যখনই গণতন্ত্রের কথা বলতাম, যখনই নির্বাচন নিয়ে প্রশ্ন করতাম, যখনই খুন ধর্ষণ গুম নিয়ে প্রশ্ন করতাম, তখন আমাদেরকে কিন্তু বামদেরকে, কমিউনিস্টদেরকে তখন জামাতি ট্যাগ দেওয়া হতো, আমাদেরকে তখন বলা হতো বামাতি, ঠিক আছে, বামপন্থীদের বামাতি বলা হতো। কারণ বামপন্থীরা গণতন্ত্রের কথা বলছে, বামপন্থীরা একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, বামপন্থীরা এই গুমের বিরুদ্ধে, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলছে। ফলে আমাদেরকে তখন জামাত ট্যাগ দিত শেখ হাসিনার সরকার। ঠিক এখনো আমরা যখন এখনকার যে কোনো অন্যায্যতার বিরুদ্ধে আমরা যখন লড়াই করব এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে যখন অবস্থান গ্রহণ করব, তখন আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হতে পারে, কিন্তু এই ট্যাগে আমাদের কিছুই যায় আসে না। এবং দেখবেন সামান্য কয়েকটি ছাত্র মিলিয়ে সাহসের সাথে শিবিরের এর থেকে বিশাল শক্তি, তারা এখন তো পাওয়ার পার্টি মতো অ্যাটিটিউড করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশাল শক্তির বিরুদ্ধে যখন কয়েকজন সাহসী ছাত্র ইউনিয়নের এবং বিভিন্ন বাম ছাত্র সংগঠনের, বিপ্লবী ছাত্র মিত্র সহ তারা যখন প্রতিবাদ করেছে, যখন লড়াই করেছে, তখন তাদের পাশে কিন্তু সবাই এসেছে। বামপন্থীরা, সব ছাত্র সংগঠন এখানে এসেছে, তাদের মধ্যে অনেক বিরোধ থাকতে পারে বামপন্থী ছাত্রদের মধ্যে, কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে। এবং তাদের সাথে কিন্তু সে সময় আমরা দেখেছি ছাত্র দল, তারাও কিন্তু এটাকে সমর্থন করেছে কিন্তু এনসিপিরও, আব্দুল কাদেরের বক্তব্য শুনবেন আর কি, তারাও সমর্থন করেছে হচ্ছে আমাদেরকে। ফলে আমরা বাংলাদেশের কথা বলছি, আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছি। যারা বাংলাদেশের জন্মের বিরুদ্ধে ছিল, তাদের সাথে আমাদের জয়ের লড়াই আমাদের থাকতে পারবে। ফলে প্যারিসে বসে আপনি পক্ষ পরিবর্তন করতে পারেন, একবার আপনি জামাতের পক্ষে যেতে পারেন এবং ভবিষ্যতে আপনি আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারেন, কিছু যে আসবেন, কে আপনাকে ছোবে, আপনি তো সবার বাইরে, আপনি নিরাপদ বলে আছেন। ফলশ্রুতিতে আমি কোনো ব্যক্তি বিশেষ করে উল্লেখ করতে চাই না। আমরা বাংলাদেশের মানুষ লড়াইটা লড়ছি, যেমন গণতন্ত্রের জন্য লড়াই এখনো শেষ হয়নি, ঠিক আছে। ফলে আমাদের পুরো দেশটাকে বদল করতে হবে, দেশটাকে বদল করে সামনের দিকে নিতে হবে, ঠিক আছে। এখন মুক্তিযুদ্ধের পক্ষে যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধকে সবচেয়ে বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। জামাত যেমন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়াই করেছে 1971 সালে, কিন্তু পরবর্তীকালে বিশেষ করে শেষ যে 10-15 বছর, এই 10-15 বছর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধকে করেছে আওয়ামী লীগ। ফলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নতুন বন্দোবস্তে মুক্তিযুদ্ধের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
এবং সেই ঐক্যবদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে নেতৃত্ব দানকারী এই মুহূর্তে দলগুলোর মধ্যে বাংলাদেশের মাটিতে ক্রিয়াশীল একমাত্র দল হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। কারণ ন্যাপও এখন ক্রিয়াশীল না, আওয়ামী লীগ তো জনবিচ্ছিন্ন এবং পলায়ন করেছে। ফলে একমাত্র সক্রিয় রাজনৈতিক দল হচ্ছে বামপন্থীরা, যারা মুক্তিযুদ্ধে সরাসরি রক্ত দিয়েছে, সরাসরি লড়াই করেছে। ফলে সেই মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই দেশের মুক্তিযোদ্ধাদের পাশে আছে, মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং সমগ্র মানুষের পাশে এবং সামনে কাতারে আছে বামপন্থীরা। কে কি বললো না বললো, কে কি ট্যাগ দিল না দিল, সেটা দেখার বিষয় না। রুহুল ভাই, আসলে আপনি যেভাবে বিশ্লেষণ করলেন এই যে ট্র্যাগের যে রাজনীতি, আসলে সেক্ষেত্রে বাম একটা সময় গিয়ে নানানভাবে আপনাদের জামাতি বলা হতো, এখন আওয়ামী লীগের ট্র্যাগে বলা হচ্ছে। আপনার একটা উক্তি সেটা ছিল যে ডক্টর ইউনূসের সরকারের মধ্যে আপনি স্বৈর শাসকের একটা ছায়া আবির্ভাব, আপনি যেমনটা গণমাধ্যমগুলোতে কোনো একটি উক্তি করেছেন। এই সরকারকে নিয়ে এখনকার সময় আপনার বিশ্লেষণ কি, কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা যেটা বলার চেষ্টা করেছি বা করছি এখন, সেটা হচ্ছে কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা এখন পর্যন্ত পাইনি। গণতন্ত্র মানে শুধু ওই নির্বাচন না, কিন্তু সেই ভোটাভুটি না আর কি। গণতন্ত্র মানে হচ্ছে সংবাদ মাধ্যমের একটা স্বাধীনতা, গণতন্ত্র মাধ্যম মানে হচ্ছে বিচার বিভাগের একটা স্বাধীনতা, একটা ইনসাফ ফিরে আসবে, সেখানে কোনো প্রভাব বলয় থেকে বিচার বিভাগ পুরোপুরি মুক্ত হবে আর কি। দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবে না। তো সেই গণতন্ত্র, সেই যে আইনের শাসনের বাংলাদেশ, আমরা কি সেই আইনের শাসনের বাংলাদেশকে পেয়েছি? আমরা আইনের শাসনের বাংলাদেশকে পাইনি। তো আপনি বলতেই পারেন না, এখন তো ডিজিএফআই এনএসআই এর প্রভাব আপনাদের উপর নাই, আপনাদের পত্রিকার উপর তার কোনো প্রভাব নেই। ডিজিএফআই থেকে ফোন আসে না, কোনো ধমক আসে না, অনেক কিছু আসে না। কিন্তু বুকে হাত দিয়ে কি আপনারা বলতে পারবেন যে আপনারা হচ্ছে সবসময় একটা আতঙ্কে থাকেন যে কোন কথা থেকে কি জানি কি হয়ে যায়, আমার অফিসে এক বিশাল মব এসে হামলা করে কিনা? ঠিক আছে, অর্থাৎ এখন ডিজিএফআইয়ের ভয় নাই, এখন ভয় আছে মবের ভয়, মবের ভয় আছে। এবং সেই মবের ভয়ে সবাই এক ধরনের সেলফ সেন্সরশিপ করছেন, আমার বিশ্বাস এবং আমার পর্যবেক্ষণ। পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে, সব কিছু দেখে মনে হয় যে তারা বোঝে না বাংলাদেশকে, রিড করতে পারছে না। এটা ভুল না, এটা ভুল। তারা ঠিকই বাংলাদেশকে রিড করতে পারছে, সমস্ত তথ্যগুলো অনেক কিছুই আছে আপনাদের হাতে, কিন্তু আপনারা অনেক সময় বলতে পারেন না, আমিও বলতে পারি না। ঠিক আছে, কারণ আমরা এখন মবের শাসনে বাস করছি। এটাকে অনেকে বলছে মবক্রেসি, মবক্রেসির বাংলাদেশ। তো এই মবক্রেসির বাংলাদেশ তো হচ্ছে গিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্য নয়, অভিষ্ট লক্ষ্য নয়। এবং আমি আমার আলোচনার প্রথম অংশে বলছি আমরা ব্যবস্থা বদল করতে পারি নাই। ব্যবস্থা বদল না করতে পারার কারণে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা ছিল আমাদের, আমলাতন্ত্রিক সেই স্বৈরতান্ত্রিক যে বৈশিষ্ট্যটা ছিল, সেই বৈশিষ্ট্য তো আমরা ভাঙতে পারি না। শুধু মানুষ বদল করে তো দিলে হবে না, মানুষ তো বদল করে দিলে আমরা খাসলাত বদল করতে হবে, চরিত্র বদল করতে হবে। সে খাসলাত তো আর আমাদের বদল হয় নাই। ঠিক আছে, সে খাসলাত বদল না হওয়ার কারণে সেই স্বৈর শাসকের ছায়া এখনো হচ্ছে গিয়ে আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। এই ছায়া থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যেমনটা আপনি বলছিলেন যে মবের যে প্রচলন এখন বাংলাদেশে চলছে, আমরা যদি গাজীপুরের ঘটনাটা বলি, সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আসলে আলোচনায় আসছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে অনেকে প্রশ্ন করছেন তার নেতৃত্ব নিয়ে, মব নিয়ন্ত্রণে কি বর্তমান সরকার দারুণভাবে ব্যর্থ? নিশ্চিত, আপনার কথা 100% সঠিক। মব নিয়ন্ত্রণে এই সরকার পুরোপুরি ব্যর্থ। এবং খুব মাঝে মাঝে আমার খুবই কষ্ট পেয়েছি আমরা যখন আমরা দেখেছি যে আমাদের মানে প্রেস উইং থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এটাকে আপনারা মব বলবেন না, এটাকে বলবেন প্রেশার গ্রুপ। আচ্ছা, যখন এই কথাটি সরকারি প্রেস উইং থেকে বলা হবে, তখন কি বাংলাদেশ পারবে এই মবকে নিয়ন্ত্রণ করতে? গতকাল যে হত্যাকাণ্ডটা ঘটলো যে সাংবাদিকের, এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, এই সব কিছুর পিছিয়ে কিন্তু হচ্ছে এই ধরনের দায়িত্বহীন বক্তব্য কিন্তু দায়ী। ঠিক আছে, আপনি জাস্টিফাইড করবেন, আপনি নর্মালাইজ করে ফেলবেন হচ্ছে গিয়ে হলো আপনার মবকে, এবং সেই মব তো তৈরি হবে। সহজ একটি বিষয়, মব তৈরি হবে।
আমরা হচ্ছে এই জায়গায় আমরা বলি যে এই জায়গায় হচ্ছে সরকার বিষয়টাকে অ্যাড্রেস করতেই, আপনি দেখেন তো এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনি শান্তিতে নোবেল বিজয়ী। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর একজন ব্যক্তি যখন হচ্ছে এই দেশের প্রধান, সরকার প্রধান, সেই সরকার প্রধান যখন দায়িত্বে আছেন প্রায় 1 বছর ধরে, ঠিক সেই সময় যখন তার এই বাংলাদেশে হচ্ছে গিয়ে আমাদের এই বাংলাদেশে যখন নানা প্রান্তে নানান জায়গায় এই যে মব চলছে, দীর্ঘদিন ধরে মব চলছে। হ্যাঁ, একটা কথা আছে, এগুলো সমস্ত হয়, মুক্তিযুদ্ধের পরে হয়েছে, যে 90 গণঅভ্যুত্থানের পরে কিছু ঘটনা ঘটেছে, 69-এর আইয়ুব খানের পতনের পরেও এরকম ঘটেছে। সেটা হচ্ছে মানুষের কিছু স্বতঃস্ফূর্ত থাকে, সেই স্বতঃস্ফূর্ত তখন সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ গণঅভ্যুত্থান মানে হচ্ছে পুরাতনের, আচ্ছা একদম মানে পুরাতন সিস্টেমটা তখন ভেঙে পড়ে, পুরাতন সিস্টেমটা ভেঙে পড়ে, সবসময় পৃথিবীর সব দেশে ঘটে। ফলে 2 দিন বা 3 দিন বা হচ্ছে এক সপ্তাহ বা 1 মাসটা বলা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে, ঠিক আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকে। কিন্তু সেই সময়কালে মানুষকে হচ্ছে একটা দিক নির্দেশনা দেওয়া যে আইন নিজের হাতে তুলবেন না, আমরা আইনের শাসনের বাংলাদেশ গড়ে তুলতে চাই, আমরা সেই মসির শক্তিকে খতম করতে চাই, হ্যাঁ, আমরা হচ্ছে ইনসাফ কায়েম করতে চাই, এইরকমভাবে তিনি যদি হচ্ছে পাবলিকলি অ্যাড্রেস করতেন, মানুষকে বোঝাতেন, তিনি তো বিশাল বড় হচ্ছে মোটিভেটর। আমরা শুনেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান তাকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, তার বক্তব্য শোনা যায়, তার মোটিভেটিং বক্তব্য শোনার জন্য আর কি। তিনি এই তরুণ সমাজকে মোটিভেটিং করেছিলেন একদিন এক জায়গায় 10টি মিনিট 15টা মিনিটে যদি হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস হচ্ছে গিয়ে মোটিভেট করতেন, তাহলে এই মবের কোনো মরাল মানে যে গ্রাউন্ড যেগুলো সেটা সব ভেঙে চুরে শেষ হয়ে যেত। করেন তো নিয়ে বরঞ্চ বানাইছে এইটার সুবিধা নিয়েছেন, এবং অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত মানে আপত্তিকর একটি ব্যাপার দেখবেন, জাতির উদ্দেশ্যে একটি ভাষণ, সেখানে তো তিনি নিজেই মবকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। কি হবে, কখন? ঈদের আগে তিনি ভাষণে বললেন, বক্তৃতায় বললেন জাতির উদ্দেশ্যে যে তিনি বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চান। এই বন্দরকে বিদেশির হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যারা, ঠিক আছে, জনগণকে আহ্বান করলেন এদেরকে প্রতিহত করো, মানে আমরা বামপন্থীদের আমাদেরকে প্রতিহত করার আহ্বান তিনি জানিয়েছিলেন। তিনি করিডোর এবং বন্দরের বিরুদ্ধে যারা বামপন্থীরা হচ্ছে রোড মার্চ করবে, সেই রকম এক পরিস্থিতিতে তিনি ঘোষণা দিচ্ছেন কি এদেরকে প্রতিহত করুন। কোথায়? আমাদের তো জনগণ প্রতিহত করেনি। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে রোড মার্চ পরিচালনা করেছি, 16 থেকে 17টি সমাবেশ করতে 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 আমরা চিটাগাং পোর্টে গিয়ে আমরা সেখানে পৌঁছেছি। জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছে, জনগণ আমাদের বক্তব্য শুনেছে, আমাদের সহযোগিতা করেছে, খাবার দিয়েছে, ঠিক আছে, জনগণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে এই পরিস্থিতিতে হচ্ছে আমি বলবো 100তে 100 ফেল, মানে 100তে 0 মব দমনে বা মব নিয়ন্ত্রণে সরকার 100তে 0। আচ্ছা আচ্ছা, বর্তমানে আসলে এনসিপিকে নিয়ে আসলে নানানভাবে আসলে সমালোচনা হচ্ছে, বিশেষ করে 5ই আগস্টে কয়েকজন নেতা যখন কক্সবাজারে তারা ভ্রমণে যান, এবং এনসিপিকে নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, তারা গণ অভ্যুত্থানে ছিলেন, সমন্বয়কের ভূমিকায় পালন করেছিলেন, এখনকার তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে আসলে দ্বিধা দ্বন্দ্বে আছে, এবং তারা লেজর গুটিয়ে পালাবে কেউ কেউ মন্তব্য করছেন। একজন রাজনীতিবিদ হিসেবে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। ইতিহাসে যার যে অবস্থান, সেই অবস্থান কেউ কেড়ে নিতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, 2024-এর জুলাই মাস আগস্ট মাসে এই তরুণদের যে ভূমিকা, সে ভূমিকাকে আমি অস্বীকার করতে পারবো না। ঠিক আছে, তাদের ডেডিকেশন, তাদের সাহসকে আমাকে এখনো আজকে এখানে দাঁড়িয়েও আমাদের সেই সময়কার, ঠিক আছে, মানুষগুলোকে শ্রদ্ধা করতে হবে। তবে একটা সত্য কি জানেন, সব কিছু বদল হয়, ঠিক আছে, মানুষ বদলে যায়, সময় বদলে যায়, ঠিক আছে। আমরা তো দেখেছি 60-এর দশকের আওয়ামী লীগ, 71-এর আওয়ামী লীগ আর 24-এর আওয়ামী লীগ, পার্থক্য আছে না? অবশ্যই। তবে সময়টা খুব কম হলো, মাত্র 1 বছর। এটা ট্র্যাজেডি। আচ্ছা, মানুষ বদলে গেছে। মেধাবীরা, এরা সবাই মেধাবী, মেধাবীরা কোন বিবেচনায় 5 তারিখ, আমি যা কিছু প্রমাণিত না, পিটার হাসের ব্যাপার স্যাপার এগুলো প্রমাণিত না, কেন আমি একটা জিনিসই দেখি, কোন বিবেচনায় 5ই আগস্টের মতো দিনে, ঠিক আছে, আর তারা ঢাকা ত্যাগ করে। তারা যদি কক্সবাজার না গিয়ে তারা যদি মুন্সিগঞ্জেও যাইতো, হ্যাঁ, বা তারা যদি
যমুনার পাড়েও যাইতো কক্সবাজারে না গিয়ে, ঠিক আছে, তাহলেও তো একটা বিরাট ব্যাপার হতো, যেটা তো কোনো মেধায় কুলায় না, কোনো যুক্তিতে কুলায় না যে ওখানে চলে যাওয়া। একা গেলে একটা কথা হতো যে আমি একা গেলাম, আমার বাবা অসুস্থ, আমি সে জায়গায় এই কারণে আমি অনুপস্থিত, বা আমার কালকে পরীক্ষা ছিল তাই আমি আজকে আসলাম না সমাবেশে, সেটা একটা অন্য ব্যাপার আর কি। তারপর আমরা দেখেছি তো আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধাদেরকে হচ্ছে কি বাবাকে মাকে কবর দিয়েও হচ্ছে সে মিছিলে এসে যোগদান করেছে, মিটিংয়ে এসে পরীক্ষা পরের দিন তারপরে সে মিটিংয়ে এসে হাজিরা দিয়ে গেছে, এমন তো সহকর্মী আমার জীবনে পেয়েছি অনেক। তো কোন যুক্তিতে গেলেন? এটা কোনো মানে কথা, মানে এটা কোনো কিছু তো মানায় না। ফলে আমার মনে হয় তারা এতটা মেধাহীন না, এতটা নির্বোধ না যে 5 তারিখে তারা এমনি এমনি হরলিক্স খাওয়ার মতো। আমরা ছোটবেলায় বিজ্ঞাপন দেখতাম, আমি তো এমনি এমনি হরলিক্স খাই, আমি তো এমনি এমনি হাওয়া খেতে এসেছি। এটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবেও না। এখানে কোনো একটা রহস্য আছে, খুবই রহস্য আছে। এই রহস্য এখন পর্যন্ত আসলে কেউ উন্মোচিত করতে পারেনি আর কি। তারা নিজেরাও উন্মোচিত করতে পারেন, আবার হচ্ছে গিয়ে যেটা উন্মোচিত হয় না সেটা হচ্ছে কিন্তু বলা যায় ষড়যন্ত্র। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, তারপরেও আমরা আসলে কয়েকটি প্রশ্ন দিয়ে আমরা অনুষ্ঠানটি আসলে শেষ করব। যেমনটা আপনি বলেছিলেন যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার ক্ষেত্রে আপনি যেমনটা উক্তি করেছিলেন, খুব বিপ্লবী এক শব্দ দিয়ে, বাণী দিয়ে আপনি উচ্চারণ করেছিলেন যে তার পতনের জন্য তার ভাষাই যথেষ্ট ছিল। আপনার কাছে কেন এই বিষয়টা মনে হলো, যদিও দেশের মানুষ বিষয়টা উপলব্ধি করেছে, যদি আপনি আপনার বক্তব্যটা দিতেন? আসলে আমি ঠিক 24-এর প্রাসঙ্গিকতা না, আমি সামগ্রিকভাবে হচ্ছে যদি শেখ হাসিনাকে বিশ্লেষণ করতে চাই, শেখ হাসিনাকে পাঠ করতে চাই, তাহলে আমি একজনের একটা বইয়ের উদাহরণ দিব। তিনি এখন বেঁচে নেই, অনেক পুরনো এক মানুষ, তার নাম হচ্ছে সিরাজুর রহমান। তিনি বিবিসির খুব জনপ্রিয় হচ্ছে সাংবাদিক ছিলেন। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমরা ছোটোবেলায় 80-র দশকে যখন আমাদের টেলিভিশন মিডিয়াতে ঠিক পত্রিকার কথা বিশ্বাস করা যেত না, তখন সারা বাংলাদেশের মানুষ হচ্ছে বিবিসির সেই সংবাদ শুনতেন আর কি। তো সেই সিরাজুর রহমান, তার একটা সাক্ষাৎকার আছে, তিনি তার সিরাজুর রহমানের লেখা একটা বই আছে, এক জীবন এক ইতিহাস বইটির নাম। সেই বইটিতে পাবেন খুঁজে, শেখ হাসিনা একটা ইন্টারভিউ নিয়েছিলেন। ইন্টারভিউ মানে সেটা তার জীবনের প্রথম ইন্টারভিউ, বিবিসিতে শেখ হাসিনার জীবনের ইন্টারভিউ, এবং সিরাজুর রহমানও প্রথম ইন্টারভিউ নিচ্ছিলেন শেখ হাসিনাকে। তো তখনকার সময়টা হচ্ছে সম্ভবত তার সালটা ঠিক আমার খেয়াল নেই, 82-83 সালের কথা উদাহরণ দিচ্ছেন তিনি, তার বইয়ে তিনি লিখেছেন। আমি যা বলছি তার বই থেকে পড়ে দিচ্ছি, মানে ডকুমেন্টেড। সেই বইতে সিরাজুর রহমান প্রথম সাক্ষাৎকারে, এবং তিনি তখন শেখ হাসিনা মাত্র আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মাত্র, তখন এরশাদ শাহী ক্ষমতায়, এরশাদ স্বৈরাচার ক্ষমতায়, সেরকম এক পরিস্থিতিতে মাত্র হচ্ছে শেখ হাসিনা সভাপতি হয়েছেন। হওয়ার পর প্রথম তার লন্ডন সফর, এবং সেই প্রথম লন্ডন সফরে বিবিসিকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। সেই সাক্ষাৎকারের প্রথম প্রশ্ন সিরাজুর রহমান করেছেন যে আপনি তো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন, আপনি হয়তো ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তো আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর আপনার কেমন লাগছে? এটার উত্তরে তিনি বলেছিলেন, ভাল লাগছে না। পয়েন্ট করেন, 1 নম্বর, ভাল লাগছে না। আচ্ছা। 2 নম্বর বলছেন, আমি রাজনীতি পছন্দ করি না, এটা তিনি বলেছেন। 3 নম্বর তিনি বলেছেন যে আমার বাবাকে ওরা হত্যা করেছে, আমার মাকে হত্যা করেছে, আমার ভাইদেরকে হত্যা করেছে, আমি এসবের প্রতিশোধ নিতে চাই। এই শেষ, তার এইটুকুই তার ফিলিংস বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট হওয়ার পর। সেটা ঠিকই, আমার বাবাকে যদি হত্যা করা হতো বা আমার ভাইকে হত্যা করা হতো, তাহলে আমি মানসিকভাবে আসলে সুস্থ থাকতাম না, এবং আমি যদি মানসিকভাবে সুস্থ না থাকি, তাহলে আমি একটি দলের দায়িত্ব কীভাবে পালন করব, একটি দেশের রাষ্ট্রের দায়িত্ব কীভাবে পালন করব। ফলে এই জায়গাটা হয়তো মিস করে গেছে বাংলাদেশের মানুষ, আমরা মিস করে গেছি এই জায়গাটা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিগনিফিক্যান্ট। তার একটা হচ্ছে গিয়ে বিষয়, মনস্তাত্ত্বিক যে বিশ্লেষণ, এটাকে, এই বিশ্লেষণটা থেকে আমি মনে করি এরপর তিনি নানান সময় তার নানান বক্তব্য আমি দেখেছি যে মানুষকে উদ্বুদ্ধ করেননি, ঠিক আছে, মানুষকে উদ্বুদ্ধ করেননি, মানুষকে বিভক্ত করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, এবং তিনি তার দলকে, তার নিজেকে এবং তার দলকে হচ্ছে গিয়ে পতন ঘটানোর জন্য তিনি তো একাই 100 তিনি আর কি।
বাকি একটু মানুষকে লড়াই করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কিন্তু তিনি যথেষ্ট নিজের সর্বনাশ ঘটানোর জন্য আর কি। এবং তিনি সর্বনাশ ঘটাতেই পারেন, বাংলাদেশে যে কোনো মানুষ যে কোনো সর্বনাশ ঘটাতেই পারে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু মনে রাখতে হবে, একজন ডাক্তার যদি ভুল করে একটা রোগী মারা যায়, কিন্তু একজন নেতা যদি ভুল করে তো লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটতে পারে, লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের জীবন, স্বপ্ন সব ধ্বংস হয়ে যেতে পারে। সেরকম এক ধ্বংসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এখন প্রশ্ন হচ্ছে, এই দ্বারপ্রান্ত থেকে বাংলাদেশ ফিরে আসবে কিনা গণতন্ত্রের দিকে, আইনের শাসনের দিকে, ইনসাফ কায়েমের দিকে বাংলাদেশ কতটা অগ্রসর হতে পারবে, সেটা হচ্ছে এখনকার প্রশ্ন আর কি। রুবেল ভাই, আমরা ছোট্ট আরেকটি প্রশ্ন দিয়ে আমরা আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, দর্শকদের কাছ থেকে বিদায় নেব। সেটা হলো যে সামনে যে নির্বাচন, ইতিমধ্যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার একটা ঘোষণা আসছে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে তফসিল হতে পারে, যেমনটা আসলে আমরা জানতে পারছি। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, বিএনপি, আদার্স অনেক দলই আসলে নির্বাচনমুখী। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সেক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখবে? আসলে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। আসলে আপনি যাদের নাম বললেন তারা শত সহস্র কোটি টাকার মেগা বাজেট নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিয়েছে। আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষের রাজনৈতিক দল, বামপন্থীরা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম গণতান্ত্রিক জোট, আমরাও এই নির্বাচনকে ধরে মানুষের মাঝে, মানুষের জন্য, মানুষের কথা নিয়ে যেতে চাই, ঠিক আছে, এবং মানুষের একটা সরকার কায়েম করতে চাই। আমরা মনে করি যে এদেশে কোটি কোটি শ্রমিক রয়েছে, লক্ষ কোটি কৃষক রয়েছেন, এদেশের নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, নিপীড়িত আদিবাসী মানুষ রয়েছেন, লিঙ্গ বৈষম্য, নারী বৈষম্য, শ্রেণী বৈষম্য, জাতিগত বৈষম্য, সমস্ত বৈষম্যের শিকার মানুষ হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। এবং সমস্ত বৈষম্যের যারা শিকার হচ্ছে সেই সমস্ত মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব হচ্ছে বামপন্থা। ফলে বামপন্থার রাজনৈতিক দলগুলো এবার ঐক্যবদ্ধ হবে। শুধু বামপন্থী না, বামপন্থার বাইরে যারা দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি রয়েছে, সেই দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি আর বামপন্থা মিলে আমরা একটি নতুন বলয় তৈরি করতে চাই এবং সেই বলয় এই নির্বাচন উপলক্ষে মানুষের কাছে মানুষের শক্তি হিসেবে দাঁড়াতে চাই, মানুষের সরকার বলতে চাই। যদি এই নির্বাচন সত্যিকার অর্থে একটি নিরপেক্ষতার মধ্য দিয়ে হয়, নিরপেক্ষ সরকারের অধীনে হয়, একটি নির্দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, এবং এই নির্বাচনে যদি 3টি এম রয়েছে, 1 নম্বর এম হচ্ছে মানি, আরেকটি এম হচ্ছে ম্যানিপুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটি এম হচ্ছে মাসেলস, মব। এই মব, এই বিচার আমলাতন্ত্রের কারসাজি আর ওই যে টাকার খেলা, কালো টাকার খেলা, এই 3টিকে যদি নির্বাচন কমিশন প্রতিহত করতে পারে আর সরকার যদি এখনো তৌবা আস্তাগফিরুল্লাহ করে নিরপেক্ষ সরকার হিসাবে নির্দলীয় সরকারের মতো করে ভূমিকা পালন করে, তাহলে আমরাও বামপন্থীরা হচ্ছে গিয়ে ঘোষণা করতে চাই আমরা এই নির্বাচনে লড়ব। আমরাও এই নির্বাচনে বৈষম্যের শিকার মানুষদেরকে একত্রিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবার জন্য একটি বাম গণতান্ত্রিক সরকার গঠন করব। সবাইকে ধন্যবাদ। রুবেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং দর্শকদের কাছ থেকেও যদি আপনার শেষ একটি উক্তি দিয়ে তথা শুভেচ্ছা দিয়ে যদি আপনি বিদায় নেন এবং একটা কোশ্চেনের উত্তর দিয়ে যদি শেষ করেন, সেটা হলো বাংলাদেশের বাম রাজনীতির ভবিষ্যৎ কি, যদি ছোট্ট করে, এবং দর্শকদের কাছ থেকে বিদায়। আমি একটু মজা করে বলি, যতক্ষণ আপনার দাঁতে ব্যথা হবে দাঁতের ডাক্তারের প্রয়োজন আছে। যতক্ষণ বাংলাদেশে বৈষম্য থাকবে, বৈষম্যহীন সমাজ যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে অপরিহার্য হবে, ততক্ষণ পর্যন্ত বামপন্থা অপরিহার্য এবং অনিবার্য। ধন্যবাদ। দর্শক, আজকের এই আলোচনায় অংশগ্রহণ করলেন রুবেল ভাই। তিনি যেমনটা বললেন, আসলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়া দরকার। একটি বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ যেমনটা দেশের মানুষ স্বপ্ন দেখছেন, তেমনটাই যে কোনো সরকার এসে প্রতিষ্ঠা করবেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু একটি ক্ষেত্রে তারা ঐক্যমত, সেটা হলো স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাই
একসাথে কাজ করি। আজকে এই পর্যন্তই। আমার বাংলায় আবারও কোনো এক অতিথির সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।